শুভ সন্ধ্যা। সেট পোল্ট্রি অ্যান্ড ডেয়ারি সেশন 44 নারী উদ্যোগের স্বনির্ভরতা হাইব্রিড পোল্ট্রি অ্যান্ড ডেয়ারি প্রশিক্ষণ ব্যাচ 9 এর সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সেশন 44 এর আজকে চতুর্থ ক্লাস। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের ট্রেনার মোহাম্মদ শহীদুল হক লিটন। আপনারা যারা লাইভে জয়েন করেছেন প্রত্যেকেই কমেন্ট দিয়ে জানাবেন। আমি কমেন্ট থেকে যারা যারা জয়েন করেছেন তাদের নামটা আমি আহ, বলছি। ব্যাচ, আহ, যারা যারা মারুফা আকন্দ আপু আমাদের সাথে জয়েন করেছেন আইনা স্বর্ণা আখি আপু, জয়েন করেছেন ফাতেমা আক্তার কলি আপু আমাদের সাথে, জয়েন করেছেন মির্জা মিথিলা আপু, আফরোজা আক্তার আপু, শান্তা আক্তার আপু জয়েন করেছেন, আরিফুন হ্যাপি আপু জয়েন করেছেন আমাদের সাথে। আফরোজা আক্তার জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আরিফুন হ্যাপি আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজরিন সুলতানা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজরিন আপু আপনি মনে হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই। তানজিনা আক্তার জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি তানজিনা আপু। আহ, আলহামদুলিল্লাহ ভালো আছি নাজরিন আপু। আম, আচ্ছা, শাকিরুন নেসা শাকি আপু জি ওয়ালাইকুম আসসালাম। রুকসানা আপু ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া জাহান আপু আমাদের সাথে জয়েন করেছেন জামেনা খাতুন আপু। বিথি আক্তার আপু জয়েন করেছেন। সানজিদা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। রুকসানা আপু জানতে চেয়েছেন কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে গাইস, সো অনেকে জয়েন করেছেন। আহ, আমি স্ক্রিন শেয়ারিং দিচ্ছি, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট দিয়ে জানাবেন। গতকালকে আমরা আলোচনা করেছিলাম মুরগির শেড নির্মাণ বিষয়ে। তো শেড নির্মাণ বিষয়ে আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কোশ্চেন করতে পারেন আজকে। আজকে আমরা মূলত মুরগির আহ, মানে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে, ডাইজেস্টিভ সিস্টেমের স্ট্রাকচার। ঋষি মুনি আপু আমাদের সাথে জয়েন করেছেন কিনা কমেন্ট দিয়ে জানাবেন। ঋষি মুনি আপু আপনি লিঙ্ক পাচ্ছিলেন না নাকি? তো লিঙ্কটা পেয়েছেন কিনা বা নোটিফিকেশন পেয়েছেন কিনা একটু জানাবেন। বিথি আপু দেখা যাচ্ছে। মাতলুবা বেগম আপু আমার সাথে জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা আপু, স্যার আমাদের কবে কবে ক্লাস আছে সেটা একটু হোয়াটসঅ্যাপে দিবেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আহ, মানে আপনাদের ক্লাস প্রতিদিনই থাকবে, শুধুমাত্র যেদিন সরকারি ছুটি সেই সরকারি ছুটির দিনগুলো ব্যতি রেখে। দ্যাট মিনস শুক্রবারে ক্লাস হবে না, এবং হচ্ছে যে দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণা থাকবে, সরকারি ছুটি ঘোষণা থাকলে ওই দিনগুলোতে আমরা ক্লাস নেই না। আদারওয়াইজ অন্য সব দিনগুলোতে পার ডে ক্লাস হবে। যদি কোনো কারণে ক্লাস না হয় কোনো ক্লাস, সেই ক্ষেত্রে আমরা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। হোসনে আরা আপু অংশ জয়েন করেছেন, দিনা লাইলা আপু জয়েন করেছেন, আহ ফাতেমা আক্তার কলি আপু অংশে জয়েন করেছেন। আচ্ছা, ঋষি মুনি আপু আপনি লিংক পেয়েছেন, ওকে, ইউ আর ওয়েলকাম। আজকে চতুর্থ ক্লাস, সো আপনি মনে হয় প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন। ওকে, সো গাইজ আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জানাতুল ফেরদৌস আপু, থ্যাংক ইউ। আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আরিফুন হ্যাপি আপু লিখেছেন যে আপু, আচ্ছা গ্রুপে সর্বদা নোটিফিকেশন চেক করি, কখন কি হ্যাঁ, হ্যাঁ, ওকে। আচ্ছা, জানতু ফেরদাউস লিখেছেন শোনা যাচ্ছে জি স্যার। আচ্ছা, রুকাইয়া আক্তার নিশা জি ওয়ালাইকুম আসসালাম, স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, সাকিব সাকি লিখেছেন থার্সডে তো গভর্নমেন্ট ছুটির দিন আছে, তাহলে কি আমাদের ছুটি থাকবে কিনা? হ্যাঁ, ছুটি থাকবে যদি কোনো কারণে মনে হয়, মানে অথরিটি মনে করে যে হ্যাঁ আমাদের ক্লাস কাভার হবে না,
অনেক সময় কি হয় আমরা গভর্নমেন্ট হলিডেতেও ক্লাস নিই। সেক্ষেত্রে আমরা যখন বাধ্য হই ক্লাস নিতে যেমন ধরেন আমাদের 20টা ক্লাস এই মাসের মধ্যে শেষ করতে হয়। তো দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি আমাদের 20টা ক্লাস না হলো বা মানে আমরা পূরণ করতে পারছি না, তখন আমরা হলিডেতেও ক্লাসটা হেল্প করি। তবে এটা সবসময়ের জন্য না, শুধুমাত্র যখন আমরা ম্যানেজ করতে পারি না। আচ্ছা, ঋষিমণি না, রিচিমণি। আচ্ছা, সরি, রিচিমণি আপু। আপনার নামের স্পেলিংটা আসলে ইংলিশ এরকমই আছে, RISHI, যেটা হচ্ছে ঋষি উচ্চারণ আসে। দ্যাটস ওয়াই আই স্পেলড এটা লাইক ঋষি। কিন্তু হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে রিচি হতো, CHI হলে হয়তো। যাই হোক, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, ফাতেমা আক্তার কলি আপু, জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে স্যার, সাউন্ডটা অনেক কম, কথা আসতে শোনা যাচ্ছে। খাদিজা জামান আপু, আপনি আপনার ফোনের ভলিউম আপ বাটনটা একটু চেপে ধরেন, ভলিউমটা একটু বাড়তে পারে। সে মানে অন্যরা যেহেতু ক্লিয়ার শুনতে পাচ্ছেন, তাহলে আপনারটা আস্তে শুনতে পাওয়ার তো কোনো কারণ দেখছি না। মানে আমি যেটা বললাম সেটাই হয়তো হতে পারে। সো লেটস গো। আজকে আমরা মুরগির বডি সিস্টেম সম্পর্কে জানার চেষ্টা করব। আমি স্ক্রিনটা ফুল স্ক্রিন করে দিব, যেন আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। ওকে। আচ্ছা, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আম একটা মুরগির পুরো সিস্টেমটাকে আমরা এখানে ইয়ে করেছি আরকি, মানে সেকশন করে এটা দেখানোর চেষ্টা করেছি। তো সাধারণত প্রতিটা জীবের, যারা মেরুদণ্ডী যে প্রাণীগুলো আছে তাদের ইন্ডিভিজুয়াল সিস্টেম থাকে। ইন্ডিভিজুয়াল সিস্টেম বলতে সিস্টেমের বাংলা কিন্তু তন্ত্র। ঠিক আছে? তো তন্ত্র সাধারণত অনেকগুলো অর্গান বা অঙ্গ যখন একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে, তখন সেটাকে আমরা সিস্টেম বা তন্ত্র বলি। তো এরকম যেমন ধরেন ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্র, তারপর রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, স্কেলেটাল সিস্টেম, কঙ্কাল তন্ত্র, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের তন্ত্র থাকে সিস্টেম। তো আমাদের মেইনলি এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এবং নার্ভাস সিস্টেম। মুরগির এই ৩ টা বিষয় নিয়ে আমরা একটু ধারণা রাখার চেষ্টা করব। এইটা যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমাদের মুরগির যে রোগ আইসোলেশন, এই রোগ আইসোলেশন এ আমাদের অনেক সুবিধা হবে আরকি। যেকোনো রোগ আমরা সহজে ডিটেক্ট করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আ ট্রিটমেন্ট দিতে পারবো। অ্যারিনা স্বর্ণা আঁখি আপু লিখেছেন, কথা শুনতে পারতেছি কিন্তু সাউন্ড একদম কম ভাইয়া। আ আঁখি আপু, এখন কি আপনি সেইম শোনা যাচ্ছে? না হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন বলবেন। মানে আমার মাইক্রোফোন আমার কাছ থেকে একটু দূরে রেখেছিলাম। এটা আমি আবার কাছে নিয়ে এসেছি। আশা রাখি এখন আপনি শুনতে পাবেন। আচ্ছা, নাও সো দেখেন, আমি যে অর্গান গুলোকে মার্ক করছি, আমরা ডাইজেস্টিভ সিস্টেম দেখবো এখন। ওকে? মুরগির ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের ১ম টা শুরু হয় হচ্ছে ঠোঁট থেকে। ঠিক আছে? ঠোঁট হলো ডাইজেস্টিভ সিস্টেমের ১ম অর্গান। ঠিক আছে? এবার ঠোঁটের ভেতরে থাকে হলো মুখ গহ্বর। মুখ গহ্বরের পরে দেন আপনার চলে আসে হলো অন্ননালী। ঠিক আছে? যেটাকে আমরা ইসোফ্যাগাস টিউব বলি, ইসোফ্যাগাস। অন্ননালী। আমি যেটা মার্ক করতেছি এইটা হচ্ছে আপনার অন্ননালী। ঠিক আছে? ওকে, এখান থেকে এতটুকু আপনার হচ্ছে আ মানে অন্ননালী, আমি যেটা বলছি অন্ননালীটা হচ্ছে এইখান থেকে এতটুকু অংশ। যেটা আমি মার্ক করতেছি আমার কার্সরটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। ওকে, এখান থেকে এতটুকু হচ্ছে অন্ননালী। এই যে শুরু হলো এখান থেকে
এই যে যেটা আসলো আমি লাল কালার দিয়ে মার্ক করতেছি, এই পর্যন্ত আসলো অন্ননালী। অন্ননালীর পরের যে অংশটা, এই অংশটুকুকে আমরা বলছি ক্রপ। ক্রপ মানে হলো থলে। ঠিক আছে? এখান থেকে এই এই এতটুকু হচ্ছে ক্রপ। ঠিক আছে? তো অন্ননালী দেন হলো ক্রপ। ১ম এ হলো অন্ননালী, অন্ননালী হয়ে খাবার এসে ক্রপ বা থলের মধ্যে পড়বে। থলে থেকে এই খাবারটা চলে যাবে প্রোভ্যান্টিকুলাসে। এই যে দেখছেন একটা মোচার মতো একটা অংশ, ঠিক আছে? এই কলার মোচা যেটা আমরা বলি, কলার মোচার মতো একটা অংশ, এটাকে আমরা বলছি ক্রপ। ঠিক আছে? সরি প্রোভ্যান্টিকুলাস। তো ইসোফ্যাগাস বা অন্ননালী, তারপরে হচ্ছে ক্রপ, তারপরে হচ্ছে প্রোভ্যান্টিকুলাস এবং প্রোভ্যান্টিকুলাসের পরে এটাকে আমরা বলি গিজার্ড। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এই অংশটুকু, এটার নাম হলো গিজার্ড। অর্থাৎ গিজার্ডটাকে আমরা প্রচলিত বাংলায় বলি গিলা। ঠিক আছে? প্রচলিত বাংলায় গিজার্ডকে আমরা গিলা বলি। অ্যান্ড গিলার পর থেকে শুরু হয় হচ্ছে আপনার ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র। এই যে দেখছেন নাড়িভুঁড়িগুলো, এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রের অংশ। আচ্ছা, তাজমিন সুলতানা ঠিকঠাক শুনতে পাচ্ছেন ভাইয়া, সাউন্ড কম। আফরোজা আক্তার আপু, আফরোজা আপনার ভলিউম আপ বাটনটা একটু চেপে ধরেন। জানাতো ফেরদৌস বর্ণা ঠিকভাবে শুনতে পাচ্ছেন। আচ্ছা। সামিয়া নুজা আপু শুনতে পাচ্ছেন। আরিফুন হ্যাপি, আমিও অনেক সুন্দর পাচ্ছি, ক্লিয়ার একদম লাউডলি। হ্যাঁ, ওকে। তাহলে যাদের ক্ষেত্রে কম শোনা যাচ্ছে তারা আপনাদের ভলিউম আপ বাটনটা একটু চেপে ধরবেন। ভলিউমটা আপ করে নিবেন। আচ্ছা, আফরোজা আক্তার, আচ্ছা, ভাইয়া না স্যার। আম আচ্ছা, ওকে, ফাইন। শামসুন নাহার আক্তার আপু এটা লিখেছেন। আচ্ছা, নো প্রবলেম। ইটস ওকে। আমি সবাই সকলের ক্ষেত্রে আমি বলি, আমাকে সম্বোধনের ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি নেই যে আমাকে স্যার সম্বোধন করতে হবে, আমাকে ভাইয়া সম্বোধন করতে হবে। নো। বরং আপনারা অ্যাজ ইউজুয়াল আমাকে আ কল করতে পারেন। আমাকে ভাইয়াও কল করতে পারেন। স্যার যেটা যার ভিউ। ইটস নট প্রবলেম ফর মি এবং এটা আমি মানে অ্যাবনরমালিও নেই না। আ আমাকে আপনারা ভাইয়া কল করতে পারেন। আমি সেটা কল করলেও ফিল করি। আবার হচ্ছে আ দেখা যাচ্ছে যে যদি স্যার কল করেন, দ্যাটস আপ টু ইউ। ওকে? আমাকে কিভাবে সম্বোধন করবেন এটা নিয়ে আমি একদমই মাথা ব্যাথা নেই আমার। আমি এখানে শেখাতে এসেছি। আমি আ আপনারা শিখতে পারলেই আমার সার্থকতা, সফলতা। আর এটাই আরকি। সো I request you not to bother yourself about calling me. আমাকে কি ডাকবেন এটা নিয়ে বদার হওয়ার কোনো দরকার নেই। You can call me as you think. ওকে, লাইভ ক্লাসে উপস্থিতি মনিটরিং করা হয়। সবাই দয়া করে ক্লাসে যুক্ত থাকবেন। আমাদের বিথি আপু, উনি হচ্ছে আমাদের আ টেকনিক্যাল টিমের একজন আ সম্মানিত সদস্য এবং যথেষ্ট হার্ড ওয়ার্কিং একজন লেডি আমরা বলতে পারি। খুবই পরিশ্রমী, অনেক কাজ করেন আপনাদের স্বার্থে। আপনাদের এই যে ক্লাসটা আমি নিচ্ছি, সুচারুভাবে এই ক্লাসটা সম্পন্ন করার জন্য উনাকে অল ডে ব্যস্ত থাকা লাগে। সো আ আমরা সকলে মিলে বিথি আপুকে একটা থ্যাংকস জানাই। হ্যাপি আপু লিখেছেন, প্রেজেন্ট আছেন। আচ্ছা, ওকে। আচ্ছা, তো ডাইজেস্টিভ সিস্টেমের লাস্ট যে অর্গান সেটা হলো আ কক্কাই যেটা আমরা বলি বা মলদ্বার। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মলদ্বার। ঠিক আছে? তাহলে ১ম এ হচ্ছে অন্ননালী, তারপরে ক্রপ, তারপরে প্রভ্যান্টিকুলাস, তারপরে গিজার্ড, তারপরে ক্ষুদ্রান্ত্র, তারপরে বৃহদান্ত্র, দেন অ্যানাস। ঠিক আছে? আর এর মধ্যে আরো কিছু অর্গান আছে, যেমন ধরেন আ আ লিভার, মুরগির যে কলিজা আমরা বলি, এটাও কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। ঠিক আছে? এই যে এটা হলো কলিজা। আমি কলিজাটাকে মার্ক করে দিচ্ছি। এই অংশটুকু হচ্ছে কলিজা। ঠিক আছে? তারপরে স্প্লিন আছে। স্প্লিনের বাংলা হলো প্লিহা। এখানে স্প্লিন আছে কলিজার পাশেই। হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার গল ব্লাডার আছে। ঠিক আছে? গল ব্লাডার যেটা থেকে হচ্ছে আপনার আ আ ওই যে বাইল বা পিত্তরস নিঃসরণ হয়। ঠিক আছে?
খাবার যখন অন্য নালী হয়ে ক্রপে প্রবেশ করে, তখন এই খাবারটা থাকে অ্যাসিডিক খাবার। ঠিক আছে? অ্যাসিডিক খাবার। অ্যাসিডিক মানে কি? আপনার হচ্ছে অ্যাসিড মিশ্রিত খাবার। ডাইজেস্টিভ সিস্টেমে যে পেপটিক জুস থাকে, ক্রপের মধ্যে যে পেপটিক জুস থাকে, এই পেপটিক জুসটা কিন্তু অ্যাসিডিক একটা জুস। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে আমাদের পাকস্থলীতে আ যে জুসটা পেপটিক জুস থাকে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত একটা জুস। যেটা কি বাইরে থেকে যে শক্ত খাবারগুলো আমরা চিবিয়ে আমাদের পাকস্থলীতে পাঠাই, পাকস্থলীতে যাওয়ার পর অ্যাসিডের সংস্পর্শে এসে সে খাবারটা একদম বিশ্লিষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো অ্যাসিডিক অবস্থায় থাকে। এই অ্যাসিডিক অবস্থার এই খাবারটা যখন প্রোভ্যান্টিকুলাসে ঢুকবে, প্রোভ্যান্টিকুলাসে ইন করার সময় আপনার এই যে আমরা বলছি গল ব্লাডার এখান থেকে পে আ পিত্তরস পিত্তরস প্রবেশ করবে কোথায়? এই প্রোভ্যান্টিকুলাসের মধ্যে এবং এই পিত্তরসের সাথে এই যে খাবারটা আসতেছে ক্রপ থেকে, এই খাবারের সাথে মিক্স হয়ে সেটা অ্যাসিডিক থেকে ক্ষারীয় হয়ে যাবে। ঠিক আছে? অ্যাসিডিক থেকে ক্ষারীয় হয়ে যাবে। কারণ অ্যাসিডিক খাবার যদি আপনার মানে মুরগির প্রোভ্যান্টিকুলাস, গিজার্ড বা এই অর্গান গুলোর মধ্যে প্রবেশ করে তাহলে কি হবে? আ ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হবে। হুম? ক্ষত তৈরি হয়ে সেই ক্ষতটা আস্তে আস্তে কি হয়? আপনার হচ্ছে বাড়তে থাকে এবং সেটা আলসার ফর্ম করতে পারে এবং সেখান থেকে আপনার হচ্ছে ক্যান্সার ফর্ম করতে পারে। যেটা মানুষের ক্ষেত্রে আমি বলছি। মুরগির ক্ষেত্রে তো আমরা এত ডিটেইলস চিন্তা ভাবনাই করি না। আমি জাস্ট সিম্পলি বলতেছি এটা দেখেন আমি একটা আ মানে হচ্ছে নাড়ি ভুঁড়ির একটা অংশকে আমি জাস্ট এরকম খন্ড আকারে দেখাচ্ছি। দেখেন ভেতরে মানে আ আ জীবদেহে প্রতিটা অর্গানের ভেতরের প্রাচীরে একটা মিউকাস লেয়ার দেওয়া থাকে। ঠিক আছে? একটা হচ্ছে স্বচ্ছ জেলির ন্যায় মিউকাস লেয়ার দেওয়া থাকবে। এই মিউকাস লেয়ারটাকে বলা হয় এপিথেলিয়াল লেয়ার বা এপিথেলিয়াল আবরণী। আপনারা হয়তো ভাবছেন যে এত জটিল কি আমরা শিখছি। মনে হচ্ছে কি মানে এটা শিখে কি লাভ? এত জটিল তো আমাদের দরকার নেই। হ্যাঁ, এটার আসলেই দরকার আছে। কারণ আপনারা মানে হচ্ছে পোল্ট্রি সিস্টেমে আপনি যতক্ষণ না পর্যন্ত রোগ আইসোলেশন করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন সফল খামারি হতে পারবেন না। আর রোগ আইসোলেশন করতে গেলে obviously প্রতিটা সিস্টেম সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। যেমন মুরগির আ আ আমাশা হচ্ছে বা পায় পা পা মানে পায়খানা করতেছে, পায়খানার সাথে আমাশা যাচ্ছে। সেক্ষেত্রে রক্ত যাচ্ছে। আপনি কি বুঝবেন এটা থেকে? আপনি হয়তো বুঝবেন না, আপনি ফার্মেসিতে যাবেন, ভেটেরিনারি শপগুলোতে যাবেন বা হচ্ছে খাদ্যের ডিলারশিপ যাদের আছে তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন যে, "আমার মুরগির এরকম সমস্যা হচ্ছে।" তো ওরাও কিন্তু জানবে না। ওরাও কিন্তু এতটা জানে না। ওরা ওদের নিজের ইচ্ছামত ঔষধ দেয়, ব্যবসা করে। ওই ব্যবসার স্বার্থে ওরা আপনাকে অনেকগুলো ওষুধ ধরাই দিবে। কিন্তু এতগুলো ওষুধ নিয়ে এসে খাওয়ানোর পরেও আপনি দেখবেন যে, আপনার মুরগিটা সুস্থ হচ্ছে না, বরং আরো মুরগি অসুস্থ হচ্ছে অন্যান্য মুরগিগুলো। তো যদি আপনি এই বিষয়ে কনসেপ্ট থাকে তাহলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন আপনার মুরগিটাকে আপনি কি ধরনের ট্রিটমেন্ট দিতে পারবেন। সো গাইস দেখেন নাড়িভুঁড়ির প্রতিটা মানে অর্গানের ভেতরের প্রাচীরে থাকে মিউকাস লেয়ার বা এপিথেলিয়াল লেয়ার। এখানে আমি যে আ কমলা কালারের যে আবরণীটা দিচ্ছি এটা হলো এপিথেলিয়াল লেয়ার। ঠিক আছে? এই লেয়ারটাকে আমরা বলছি এপিথেলিয়াল লেয়ার। তো যখন অ্যাসিডিক কোনো খাবার এর ভেতরে প্রবেশ করবে অ্যাসিডিক খাবার যখনই এই ভেতর দিয়ে যাইতে শুরু করবে, তখন কি হবে? এই এপিথেলিয়াল লেয়ারটা হলো স্বচ্ছ জেলির ন্যায় আবরণী। তো এই স্বচ্ছ জেলির ন্যায় আবরণীটা কি হয়? ভেঙে যায়। ভেঙে গিয়ে জায়গায় ক্ষত তৈরি হয়। ঠিক আছে? জায়গায় ক্ষত তৈরি হয়ে কি হয়? ব্লাড ভেইন গুলো উন্মুক্ত হয়ে যায়। যখন জায়গায় ক্ষত তৈরি হবে মনে করেন এই ক্ষত তৈরি হলে কি হবে? এখানে ব্লাড ভেইন গুলো উন্মুক্ত হয়ে যাবে। ব্লাড ভেইন উন্মুক্ত হলে কি হবে? এখান থেকে ব্লিডিং হবে। ব্লিডিং হয়ে সেটা আর মলের সাথে বের হবে। ঠিক আছে? অনেক সময় মলের কালার একদম কালচে দেখাবে। ঠিক আছে? তো মলের কালার একদম কালচে কখন হবে? যখন ডাইজেস্টিভ সিস্টেমের কোনো জায়গায় ইন্টারনাল হ্যামারেজ বা ব্লিডিং হয়, তখন সেই রক্ত খাবারের সাথে মিক্স হয়ে সেটা অ্যাবসর্ব হয়ে যায় বা হজম হয়ে যায়। হজম হয়ে যাওয়ার ফলে রক্তের উচ্ছিষ্টগুলো একদম ব্ল্যাকিশ টাইপের হয়ে মলের সাথে বের হয়। ঠিক আছে? তাহলে আপনি যদি কখনো দেখেন যে আপনার মুরগির এরকম ধরনের স্টুল হচ্ছে। খাওয়া-দাওয়া কম করতেছে, পায়খানার রং কালচে একদম। আপনি তখন বুঝবেন কি? বুঝে নিতে হবে যে তার মানে তার ডাইজেস্টিভ সিস্টেম এ কোথাও না কোথাও হ্যামারেজ হচ্ছে, ব্লিডিং হচ্ছে।
তো ব্লিডিংটা কেন হতে পারে? এই যে খাদ্যে অ্যাসিডিটির কারণে হতে পারে, যেটাকে আমরা টক্সিসিটি বলি। ঠিক আছে? খাদ্যে অ্যাসিডিটির কারণে হবে, যেটাকে আমরা টক্সিসিটি বলি। তো এই টক্সিসিটি যেন না হয়, যখন আপনি দেখলেন যে আপনার মুরগির এই সমস্যাটা হচ্ছে, তখন আপনি কি করতে পারবেন? তখন আপনি জানলেন যে হ্যাঁ, এটা এই কারণে হইছে, তাহলে কি করতে হবে? দেন আপনাকে টক্সিন বাইন্ডার দিতে হবে। ঠিক আছে? টক্সিন বাইন্ডার, যেটা ক্ষারকীয় একটা দ্রবণ। ঠিক আছে? এই ক্ষারকীয় দ্রবণের টক্সিন বাইন্ডার পানির সাথে মিক্স করে আপনাকে দিতে হবে। দিলে তখন দেখবেন আস্তে আস্তে মুরগির স্টুল কালারটা স্বাভাবিক হয়ে আসছে এবং মুরগির খাদ্যে রুচি চলে আসছে। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এরপরে আম জি না, লায়লা, বিথি আপু, আম হ্যাঁ, অসম্ভব ভালো একজন মানুষ বিথি আপু, সেটা আমিও জানি। খুবই ভালো একজন আর্কিটেকনিক্যাল টিম পারসন, খুবই হেল্পিং সবার ক্ষেত্রে। ঠিক বলেছেন, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ডান। ওকে গাইস, তো ঠিক আছে। তো আমরা যেটা আমি যেটা বলেছি সেটাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস অর নো? ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গানগুলো আমি বললাম, ফার্স্ট হচ্ছে অন্ননালী। বাংলায় শিখেন, আপনারা ইংলিশে শেখার দরকার নাই। অন্ননালী, তারপরে থলে, খাবার থলে, খাদ্য থলি যেটা। তারপরে এটা হলো আপনার হচ্ছে প্রোভ্যান্টিকুলাস। এটার নামই প্রোভ্যান্টিকুলাস, এটা বাংলায় মানে আরকি বলতে পারছি না। তারপরে হচ্ছে গিজার্ড, বা বাংলায় আপনারা বলতে পারেন গিলা। তারপরে আপনারা বলতে পারেন নাড়িভুঁড়ি। ঠিক আছে? নাড়িভুঁড়ি হলো ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্র। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা বিষয় দেখেন যে এই যে আপনারা যদি কখনো মুরগি প্রসেস করে থাকেন, জবাই করার পরে সেটা প্রসেস করে থাকেন, দেখবেন যে নাড়িভুঁড়িগুলো একে অপরের সাথে একটা পাতলা পর্দা দিয়ে কানেক্টেড থাকে। এইখানে এই যে দেখেন, এই পাতলা পর্দাটা এখানে মার্ক করা আছে আরকি। আমি সবগুলো একটু এটা ক্লিয়ার করি, করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি এটা হচ্ছে আম সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। দেখেন, এই যে এই জায়গাটুকুতে আপনারা খেয়াল করেন, একটা পাতলা সাদা পর্দা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এখানে। তো এই পাতলা সাদা পর্দাটার নাম হলো মেসেঞ্টারি টিস্যু। এটা এক ধরনের টিস্যু, যেটা নাড়িভুঁড়িগুলোকে একে অপরের সাথে কানেক্টেড অবস্থায় রাখে। ঠিক আছে? নাড়িভুঁড়িগুলো একে অপরের সাথে, বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত একে অপরের সাথে টাচে থাকে এই মেসেঞ্টারি টিস্যুর মাধ্যমে। অনেক সময় কি হয়, এই মেসেঞ্টারি টিস্যুতে ইনফেকশন গ্রো করে। যদি কোনো কারণে আপনার হচ্ছে বিশেষত বাচ্চা অবস্থায় মুরগি যখন ১ম ৪ সপ্তাহের সময়ের মধ্যে যদি কোনো কারণে মাইক্রোপ্লাজমা দ্বারা সংক্রমিত হয়, বা হচ্ছে কোনো আম হচ্ছে আ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়, সেক্ষেত্রে এই মেসেঞ্টারি টিস্যু বা এই জায়গাতে আপনার হচ্ছে আ ইনফেকশন গ্রো করে। ইনফেকশন গ্রো করে, তখন কিন্তু আপনি তার সিম্পটম বুঝতে পারবেন না। সিম্পটম বুঝার একটাই উপায় হবে, যখন এখানে ইনফেকশন গ্রো করবে, এখানে ফ্লুইড নিঃসরণ হবে। অর্থাৎ পানি জমবে এই জায়গাটায়। পানি জমলে পেছনের এই জায়গাটুকু ফুলে উঠবে। থলথল করে পানি জমে ওঠে। ঠিক আছে? তো এইটা সাধারণত হয় এই মেসেঞ্টারি টিস্যুতে সংক্রমণ হলে। ঠিক আছে? স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এর মাঝখানে যে পর্দাটা, এই পর্দা ইনফেকশন হলে এখানে কি হয়? ফ্লুইড জমতে শুরু করে। পানি লিকেজ হয়। লিকেজ হয়ে এই জায়গাটা থলের মতো হয়ে যায়, ফুলে যায়, থলথল করবে। আপনি হাত দিয়ে মানে চাপ দিলে দেখবেন যে দুঃখিত। হাত দিয়ে চাপ দিলে দেখবেন যে এখানে আ মানে কি বলবো? মানে খুবই সফট হয়ে আছে জায়গাটা। এমনিতেও নরমালি সফট থাকে। কিন্তু পানি জমলে বোঝাই যায় যে ভেতরে কিছু জমে আছে। ঠিক আছে? তো এটা মেসেঞ্জারি টিস্যু ইনফেকশন হলে এই ঘটনাটা হয়। তো দেখেন যে ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে আপনার যদি কোন ধারণা না থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মুরগিটার কি হয়েছে? দেখা যাচ্ছে সে খাওয়া-দাওয়া বন্ধ করে দিচ্ছে। অনেক সময় আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার মুরগি সুস্থ, খাচ্ছে, বাট সমস্যা হচ্ছে যে তার এই যে থলেটা, এই থলেটা খালি হচ্ছে না। সে খাচ্ছে, যতই খাচ্ছে থলে খালি হচ্ছে না। অর্থাৎ থলেটা ফিল্ড থাকতেছে অল টাইম। অনেকে মনে করেন যে মুরগি মনে হয় সবসময় খাচ্ছে এই কারণে। কিন্তু থলে তো একসময় না একসময় খালি হবে, এবং থলে আস্তে আস্তে দেখবেন টন টাইট হয়ে যাবে। অনেক শক্ত হয়ে যাবে থলে। ১ম এ থলে খালি হবে না, আপনি বুঝবেন। একসময় দেখবেন যে থলেটা একদম শক্ত হয়ে যাচ্ছে। মুরগি যত বেশি খাবে তত শক্ত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এখন আপনাকে এটা আপনি কিভাবে বুঝবেন কি হয়েছে মুরগিটার?
অনেক সময় কি ঘটনা ঘটে, আমরা এই যে মুরগির মুরগির থলে এবং হচ্ছে এই যে প্রোভ্যান্টিকুলাস, এই ২ টা অর্গানের মাঝখানে যে সরু পথটা আছে, ঠিক আছে? এই পথটা কিন্তু অনেকটা সরু। ওকে? তো যদি কোনো কারণে মানে কোনো ভাইরাল ইনফেকশন হয় বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, আ এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়? এই প্রোভেন্টিকুলাস এর বিভিন্ন জায়গায় আপনার সিস্ট তৈরি হয়। ঠিক আছে? এরকম সিস্ট তৈরি হবে। সিস্ট তৈরি হলে কি ঘটনা ঘটবে দেখেন, যখন সিস্ট তৈরি হবে তখন খুব স্বাভাবিকভাবে এই পথটা অনেকটা সরু হয়ে যাবে। তাই না? পথটা খাবার চলাচলের যে পথটা এটা শুরু হয়ে যাবে। খাবার এপাশ থেকে এপাশে পাস করবে না। অর্থাৎ এখান থেকে ক্রপ থেকে বা থলে থেকে প্রোভ্যান্টিকুলাস এ যাবে না। আবার যদি এমন হয় যে প্রোভ্যান্টিকুলাস এবং গিজার্ডের মাঝখানে যে সরু পথ, এই সরু পথের এখানে যদি সিস্ট তৈরি হয়, গিজার্ডের মধ্যে যদি সিস্ট তৈরি হয়, তাহলে গিজার্ড থেকে খাবার প্রোভ্যান্টিকুলাস থেকে খাবার গিজার্ডে পাস হবে না। তখন কি হবে? তখন মানে হচ্ছে আপনার ক্রপ, প্রোভ্যান্টিকুলাস সবগুলাই কিন্তু ফুলে থাকবে, একদম শক্ত হয়ে থাকবে। আবার যদি প্রোভ্যান্টিকুলাস ঠিক থাকে, ক্রপ একদম শক্ত হয়ে থাকবে। এইটা সাধারণত খাদ্যে বিষক্রিয়ার কারণে হতে পারে। অনেক সময় মানে ম্যাস্টাইটিস হয় বা মানে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণের কারণে বিভিন্ন অর্গানের ভেতরে সিস্ট তৈরি হয়। অর্থাৎ ওই জায়গাগুলাতে যেখানে সিস্ট তৈরি হয় এখানে মূলত ওই জীবাণুগুলা কলোনি তৈরি করে। কলোনি তৈরি করে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তখন সেটা টিউমার আকারে বা সিস্ট আকারে রূপ নেয়। তখন ওই জায়গাগুলো ব্লক হয়ে যায় এবং খাবার পাস করতে পারে না। তখন এই সমস্যাটা হয়। আমি প্রায় মানে ইদানিং এই মুরগির মধ্যে এই রোগটার প্রাদুর্ভাব অনেক দেখতে পাচ্ছি। তানজিনা আক্তার স্যার ঔষধটার নাম আরেকবার বলেন। আচ্ছা বিষয়টা হচ্ছে আমি কোন ওষুধের নাম কিন্তু এখনো আপনাদেরকে বলিনি। ঠিক আছে? আমি যেটা বলেছি সেটা হলো টক্সিন বাইন্ডার। ঠিক আছে? টক্সিন বাইন্ডার এটা কোনো মানে মূলত হচ্ছে ঔষধ না। এটা একটা আমি লিখে দিচ্ছি দেখেন টক্সিন। বিভিন্ন কোম্পানি তৈরি করে এটা। আপনি ভেটেরিনারি দোকানে গিয়ে বললেই ওরা দিবে। টক্সিন বাইন্ডার। BIN ওষুধের নাম কিন্তু আমি আবার বলব পরে যখন আমরা রোগ ব্যাধি নিয়ে করব তখন কিন্তু আমরা এই নামগুলো আবার বলব। টক্সিন বাইন্ডার। খাদিজা জামান বুঝতে পেরেছি কিন্তু নামগুলো মুখস্থ করতে হবে। কেন আপু নামগুলো কি জন্য মুখস্থ করতে হবে? আমি তো এটাই বুঝতেছি না। দেখেন, সাধারণ বাংলাতেই আপনি জানেন না মুরগির অন্ননালী। অন্ননালী মানে খাবারের নালী। যেদিক দিয়ে খাবারটা নামবে। এটা খাবারের নালী বা অন্ননালী। অন্ন কথাটার অর্থ হলো খাবার বা ভাত যেটা আমরা বলি। আ তো অন্ননালী হলো খাবারের নালী। তারপরে কি খাবারের নালী থেকে খাবার গিয়ে পড়বে কোথায়? একটা থলে থাকবে। এই থলের মধ্যে খাবারটা গিয়ে পড়বে। দেন থলে থেকে আস্তে সেটা কোথায় ঢুকবে? প্রোভ্যান্টিকুলাস, তারপরে গিলা, তারপরে হলো নাড়ি, তারপরে ভুঁড়ি। এই তো সহজ ভাষায় হয়ে গেল আরকি। আচ্ছা তাজমিন সুলতানা আপু জি, আচ্ছা। সবাই জি লিখেছেন। যারা জি লিখেছেন বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমি কিন্তু হঠাৎ করে যে কাউকে কোয়েশ্চেন করতে পারি। এটা বলেন তো কি হবে? আচ্ছা, শান্তা আক্তার বুঝছি বাট নামগুলা খুবই কঠিন লাগতেছে। আচ্ছা, কঠিন লাগতেছে যেহেতু একবার রিভিশন দিলে সহজ হয়ে যাবে। আমি এই শীটটা আমি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব আজকে ইনশাআল্লাহ। তখন আপনারা দেখে নিতে পারবেন। আইফোন হ্যাপি আপু আচ্ছা, ক্যারিও পদার্থ অ্যাসিড নাইট্রোন আচ্ছা, অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে। হ্যাঁ, ক্ষারীয় পদার্থ আচ্ছা। ক্ষারীয় পদার্থ অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে। আ আচ্ছা, ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমিত করে। হ্যাঁ, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয়। আরিফুন হ্যাপি আপু আপনি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন কিনা আমি জানি না। হয়তো আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন। যাই হোক, তো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয়। অনেক সময় আছে না যে আমাদেরকে এই যে মৌমাছি কামড় দেয়, পিঁপড়া কামড় দেয়, তাই না? মৌমাছি, পিঁপড়া এগুলোর কামড়ে বা এগুলো কামড়গুলো মূলত এটা তো আরো কামড় দেয় না, এটা হুল ফুটায়। এবং এই হুলের মধ্যে ওদের যে পেছনে যে থলেটা থাকে এখানে ফর্মিক অ্যাসিড থাকে। ঠিক আছে? অ্যাসিড। সো ফর্মিক অ্যাসিড যেটা একটা অ্যাসিড আমরা বলি।
ফর্মিক অ্যাসিডকে যদি কখনো এরকম হয় যে কোথাও আপনার শরীরে কোথাও অ্যাসিড পড়েছে, তাহলে আপনি জাস্ট ওখানে পানি দিলেই কিন্তু কি হয়, পানি দিলে আস্তে আস্তে সেটা পশমে যায়। কারণটা হচ্ছে পানি একটা ক্ষারীয় পদার্থ। আচ্ছা, এরপরে সেটা না, আমি আরো কিছু বলতে পারি যে অনেক সময় দেখা যাচ্ছে যে কোথাও যদি আপনার হচ্ছে কামড় দিছে, মৌমাছি, পিঁপড়া বা যেটাকে আমরা বললে হচ্ছে যে বড় ডাঁশ বা মৌমাছি যেগুলো, এগুলো যদি কামড় দেয় কখনো, তাহলে এই জায়গায় কি করবেন আপনি? সাথে, সাথে যদি চুন লাগিয়ে দেন, হ্যাঁ? চুন লাগিয়ে দিলে আপনার হচ্ছে বা চুন পানি। চুনের পানি সবচেয়ে ভালো কাজ করে, কারণ পানিটা অ্যাবজর্ব হয়। সো চুনের পানি যদি আপনি দিয়ে দেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই সেই মানে আস্তে, আস্তে প্রশমিত হয়ে যায়। অথবা চুনের পানি নেই তো সাবান দেন, কাপড় কাচার যে সাবান, কাপড় কাচা সাবান দেন। ঠিক আছে? কমে যাবে। কারণ কি? যখন অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সংস্পর্শে আসে, তখন সেখানে বিক্রিয়া হয়। বিক্রিয়া হয়ে লবণ এবং পানি তৈরি করে। যার ফলে অ্যাসিডের যে প্রতিক্রিয়া, এটা আর দেখা যায় না। ওকে, মুরগি ঝিমালে কিভাবে বুঝবো কি রোগ হয়েছে? আচ্ছা। বিষয়টা হচ্ছে যে মুরগি না, মনে করেন যে একটা মানুষই ঝিমাচ্ছে। ঠিক আছে? তো জেনারেলি মানুষকে জিজ্ঞাসা করলে সে সিম্পটম বলতে পারবে। কিন্তু মুরগি কি বলতে পারবে? না। আপনি তাহলে কিভাবে বুঝবেন যে তার প্রবলেম হয়েছে? ঝিমানো মানেই অ্যাবনরমাল আচরণ। যখনই দেখবেন আপনার মুরগিটা কোনো অ্যাবনরমাল আচরণ করছে। অ্যাবনরমাল আচরণ বলতে আমরা কি মিন করি? আপনার মুরগিটা ন্যাচারালি আপনি যখন খাদ্য দিবেন বা খাবার দিবেন, সব মুরগিগুলো ছুটে চলে আসবে খাইতে। তাই না? কোনো মুরগি দেখবেন যেটা অসুস্থ থাকবে, সে কিন্তু আসতে চাইবে না। এক জায়গায় চুপ করে বসে থাকবে। আবার কি হবে? যদিও আসে, তাহলে মনে হয় যেন মাতাল, সে কিছু খেয়েছে, নেশা জাতীয় কিছু খেয়েছে, সে সেভাবে হাঁটতেছে। ঠিক আছে? হাঁটতে, হাঁটতে মনে হচ্ছে পড়ে যাবে। এইরকম। ঠিক আছে? এগুলো হলো অ্যাবনরমাল আচরণ। আবার হচ্ছে মানে হচ্ছে আপনি যদি হচ্ছে দেখা যাচ্ছে খোপের মধ্যে, যেটাকে বক্স বলি, বক্সের মধ্যে আপনারা রাখছেন মুরগিগুলোকে, দিনের বেলা ছেড়ে দিচ্ছেন। সব মুরগি বের হয়েছে, ওই মুরগিটা বের হয়নি। তাহলে বুঝবেন যে অ্যাবনরমাল। কোন কিছু সমস্যা আছে। দেন আপনারা কিভাবে মানে বুঝবেন যে তার কি হয়েছে? তাহলে ফার্স্ট অফ অল আপনি তাকে দেখেন, ধরেন। ধরে আপনি চেক করেন যে তার সর্দি আছে কিনা, নাক নাক ভেজা, ভেজা কিনা। ঠিক আছে? নাক ভেজা, ভেজা কিনা। চোখের কালার ঠিক আছে কিনা, অর্থাৎ চোখে পানি জমেছে কিনা বা চোখের কালারে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা। দেন আপনি দেখেন তার পালকটা সরিয়ে পালকের ভেতরে হাত দিয়ে দেখেন, অর্থাৎ চামড়ায় হাত দিয়ে দেখেন যে চামড়ার টেম্পারেচার কেমন? গরম খুব বেশি না কম? ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করবেন? তারপরে আপনি তার থলেতে হাত দিয়ে দেখবেন যে থলেতে এই যে মলদ্বার, মলদ্বারের আশেপাশে ভালোভাবে নোটিস করে দেখবেন যে তার মলদ্বারের আশেপাশে যে পালকগুলো থাকে এগুলো ভেজা, ভেজা কিনা বা এখানে সাদা চুনা পায়খানা লেগে আছে কিনা। ঠিক আছে? সাদা চুনা পায়খানা লেগে থাকা, তারপরে মলদ্বারের আশেপাশে যে পালক এগুলো ভিজা, ভেজা থাকা, হ্যাঁ? এটা অসুস্থতার সিম্পটম। তারপরে আপনি দেখবেন যে মুরগির যে পায়ের যে গিরা, এই যে পায়ের যে গিরা, এই গিরাটা ফোলা আছে কিনা? স্বাভাবিকের থেকে ফোলা, ফোলা আছে কিনা? এই, এই জিনিসগুলো আপনি দেখবেন। তারপরে আপনি দেখতে পারেন মুরগির পাখা ঠিকভাবে সে ধরে রাখতে পারছে কিনা। ঠিক আছে? পাখা মানে সুস্থ মুরগি একদম পাখা তার পিঠের সাথে সুন্দর করে সেট করে রাখে। অসুস্থ মুরগি সেটা পারে না। মুরগিটাকে এলোমেলো দেখায়, পালকগুলো উস্কো-খুস্কো এলোমেলো দেখায়। তার পালক মানে ডানা ঝুলে যায়। হ্যাঁ? এ ধরনের সিম্পটম গুলো দেখা যায়। তো এগুলো দেখে আপনি তখন আইসোলেট করতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে আপনার মুরগিটার কি, কি প্রবলেম হয়েছে। তখন সিম্পটম গুলা বিভিন্ন রোগের সাথে ম্যাচ করে আপনি রোগটাকে আইসোলেট করতে পারবেন। অনেক সময় অনেকগুলা রোগের সিম্পটম প্রায় একই হয়। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন? তো অনেকগুলা রোগের সিম্পটম একই হলেও কিন্তু একটা বিষয় একটা জায়গাতে পার্থক্য থাকে। সেটা হচ্ছে আপনার আ মানে আ মানে সিজন বেস, যেমন ধরেন অনেক রোগ আছে যে যেমন এখন এই সময়ে আ সিজনাল যে ডিজিজ দেখা যাবে। সিজনাল ডিজিজ। তো সিজনাল ডিজিজ গুলার মধ্যে যেটা যেমন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এটা সিজনাল একটা ডিজিজ। এই সময়ে মুরগির সর্দি, কাশি এই জিনিসগুলা হচ্ছে। আবার অনেক সময় সিজন চেঞ্জ এর সময় রানীক্ষেত হয়। তো এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমরা হচ্ছে অসুস্থ মুরগিটা যখন যদি মারা যায়, মারার পরে আমরা তার সেকশন করি। অর্থাৎ তার
হচ্ছে বডি অর্গান গুলো আমরা চেক করি। যেমন ধরেন এই যে তার মানে প্রোভেন্ট্রিকুলাস, তারপরে হচ্ছে গিজার্ড, এগুলো আমরা মাঝখান থেকে ঠিক ব্লেড দিয়ে মানে আ ২ ২ ভাগ করি। করে আমরা ভেতরে দেখি ব্লিডিং আছে কিনা বা হ্যামারেজ আছে কিনা। ব্লিডিং বা হ্যামারেজ থাকে গাম্বুরো রোগ হলে। ঠিক আছে? তারপর ফাউল কলেরা হলে। এ ধরনের রোগগুলো হলে ব্লিডিং বা হ্যামারেজ থাকবে। তারপরে ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হলে বা রানীক্ষেত হলে মুরগির শ্বাসনালীতে ব্লিডিং বা হ্যামারেজ থাকবে। জায়গায়, জায়গায় রক্তের ফোঁটা থাকবে। জায়গায়, জায়গায় রক্তের ফোঁটা লেগে থাকবে। ঠিক আছে? এটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা এই ধরনের সিম্পটম। তো এগুলো আমরা রোগ ব্যাধি নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা এই বিষয়ে জানতে পারব। আচ্ছা, মুরগির ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? Do you have any question regarding digestive system of a chicken? স্যার, এই সমস্যাটা আমি ফেস করেছি আমার মুরগির। আচ্ছা, নামগুলো খুব জটিল। আচ্ছা, মুরগি ঝিমালে বুঝবো কি রোগ হয়েছে। জামিনা খাতুন আপু, বুঝবেন, আস্তে, আস্তে বুঝবেন। ইস ইস স্টার্টিং। ওকে? সো আস্তে, আস্তে সবই ক্লিয়ার বুঝতে পারবেন একসময়। এক এখন যেটা বোঝাচ্ছি সেটা একটু ভালো করে বুঝে নিবেন। আ আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বন্যা, স্যার এটা হলে করণীয় কি আমাদের? আমি এখন কোনো ট্রিটমেন্ট বলব না আপনাদের। হ্যাঁ, তবে যাদের ক্ষেত্রে বাসায় মুরগি পালন করছেন, কোনো সমস্যা দেখা দিছে, আমার কাছে পরামর্শ চাইছেন, তখন আমি আপনাদেরকে সেটা পার্সোনালি সেই ট্রিটমেন্টটা আমি প্রোভাইড করব। এখন কোনো ট্রিটমেন্ট আমি প্রোভাইড করব না লাইভ ক্লাসে। লাইভ ক্লাসে আ আপনার মুরগির একটা প্রবলেম হয়েছে, আমি সেটা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পারব। কিন্তু একই রকম সিম্পটম অন্যান্য রোগের ক্ষেত্রেও থাকে। তো অন্যরা মিসগাইড হতে পারে। অন্যরা যারা আছেন তাদের মুরগির ক্ষেত্রেও দেখা যাচ্ছে কাছাকাছি সিম্পটম দেখা যায়। তারাও ভাবছে তাহলে এই রোগই হবে হয়তো। তখন তারা সেটা বুঝেই ট্রিটমেন্ট দেয়া শুরু করবে। এটা হলো মিসগাইড, মিসলিডিং। সো এটা করা যাবে না। যাদের প্রবলেম যদি কোনো সমস্যা থেকে থাকে গরু, ছাগল, হাঁস, মুরগির কোনো প্রবলেম, আমাকে আপনারা WhatsApp এ নক দিতে পারেন। আ I will try my level best to provide you the right solution. আম আচ্ছা, তাজমিন সুলতানা, স্যার আমাদের একটা মুরগি ঝিমাচ্ছে। মুরগি কিন্তু আ ডিম দিছে আবার। আচ্ছা। তাজমিন সুলতানা আপা, আপনার বাসা কি বরিশাল? অ্যা আমার তো মনে হচ্ছে আপনার বাসা বরিশাল বা আশেপাশেই, মানে দক্ষিণবঙ্গের কোন জেলা। উম আচ্ছা, আমার মনে হচ্ছে মরে যাবেন। আচ্ছা। আ বিষয়টা হচ্ছে যে তাজমিন সুলতানা আপু, আপনি আপনার মুরগিটার একটা সুন্দর করে ছোট ক্লিপ তৈরি করবেন, একটা ছোট ভিডিও তৈরি করবেন। ঠিক আছে? ছোট ভিডিও তৈরি করে তার মলদ্বার, মানে মলদ্বার আশেপাশে পালকগুলো, তারপরে হচ্ছে তার আ ঠোঁট, ঠোঁট এবং নাকের ছিদ্র, এই জিনিসগুলা ওই ক্লিপের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আমাকে আপনি ভিডিও আকারে পাঠাতে পারেন। অথবা আপনি যদি মনে করেন এই জায়গাগুলোর ছবি তুলবেন। ছবি তুলে আমাকে দেন। আমি দেখব, দেন আমি আপনাকে সঠিক সলিউশনটা প্রোভাইড করতে পারব। সানজিদা আপু, আমার মায়ের মুরগির চোখ বুজে ২ দিন থাকে তারপর মারা যায়। এটা হচ্ছে আপনার করাইজা, ঠিক আছে? ইনফেকশাস করাইজা রোগের কারণে হয়। তারপর আবার অন্যান্য ক্ষেত্রে রানীক্ষেত হলেও কিন্তু এটা হতে পারে। যখন নার্ভাস সিস্টেম ইনফেক্টেড হয়, তখন এরকম সমস্যা হয়। বাট এটা আসলে সিওর না দেখে, আম অসুস্থ মুরগিটাকে না দেখে বলা যায় না। তানজিনা আক্তার, যে আমার শাশুড়ির টাইগার মুরগির এমন হয়েছিল গতকাল জবাই করছে। আচ্ছা, তানজিনা আপু, তাহলে নেক্সট আপনি জবাই করার আগে আমাকে জানাবেন। হ্যাঁ? মানে আমি আপনাকে আগে বলে দিব। আপনি বলবেন না যে আমার স্যার বলে দিছে বা আমার ভাইয়া বলে দিছে, ট্রেনার বলে দিছে, এটা বলবেন না। আমি আপনাকে আগে শিখাই দিব যে তাজমিন এটা হবে, এটা করবেন। আপনি মুরগিটাকে জবাই করে এভাবে সেকশন করবেন। ঠিক আছে? এইভাবে আপনি দেখাবেন তাদেরকে এবং মানে করবেন। বুঝায় বলবেন, দেখেন এই যে এইটা এই কারণে এটা হইছে। তখন কি হবে? আপনার স্মার্টনেস বেড়ে যাবে। শ্বশুরবাড়িতে আপনি একটু বেশিই মূল্যায়ন পাবেন। আচ্ছা, সামিয়া নুরজা, টক্সিন বাইন্ডার, হ্যাঁ। আ তানজিনা আক্তার, আর আমি যে মুরগির ছবি দিতে চাইছিলাম চোখের ২ টা, আচ্ছা চোখের ২ টা মারা গেছে আজকে। একটা আছে, ওইটার চোখ সামান্য খোলা, পুঁজ বের করে বের হওয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা, পুঁজ বের হওয়া বন্ধ হয়েছে মানে চোখটা আরো ফুলবে। ঠিক আছে? তো ওর এখানে কাজ হচ্ছে আপনি চোখটা করে মানে হচ্ছে ভায়োডিন অথবা হচ্ছে নরমাল স্যালাইন, বাজারে কিনতে পাওয়া যায় নরমাল স্যালাইন এনএস, যেটা নরমাল স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়। নরমাল স্যালাইন এনে ইনজেকশন সিরিঞ্জে করে সেটা ওই চোখে ইনজেক্ট করবেন। ঠিক আছে? চোখের যে অংশটা ফুলে আছে, ফোলা অংশের ভেতর দিয়ে ইনজেক্ট করে ভেতরে মানে ওটা হলো জীবাণুমুক্তকরণ আরকি। ভায়োডিন
প্লাস হচ্ছে স্যালাইন দিয়ে আপনি জীবাণুমুক্ত করে দিলে চোখটা আবার ওই চোখটা হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু মুরগিটা মারা যাবে না। ইনফেকশনটা থেমে যাবে ওখানে। মারুফা কিন্তু নামগুলা কঠিন লাগছে কিন্তু রিভিশন দিলে ১ বার ২ বার ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ওকে। আচ্ছা দিনা লায়লা আপু, চুন লাগিয়ে দিলে প্রশমন হয়ে যায়। আচ্ছা চুন হলো ক্ষার। সো I don't know about the scientific uh, cause of using যেটা আপনি বলছেন চুন, এটা আমি সঠিক কারণটা জানি না এবং জানা নেই। সো আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না। সামিয়া নুরজা অ্যাসিড ক্ষার মিলে লবণ বা পানি তৈরি হয়। ইয়েস সামিয়া নুরজা আপু। সঞ্জিদা আচ্ছা আমরা শেফা খাওয়াই কিন্তু মুরগি বাঁচে না। শেফা খাওয়াই, শেফা বলতে কি আমি বুঝলাম না। ঔষধের কথা বলছেন কিনা? যদি ঔষধের কথা বলেন, ওষুধ যদি সঠিক ঔষধ না হয় তাহলে তো মুরগির ট্রিটমেন্ট হবে না। এখন হয়েছে জ্বর, আপনি দিয়েছেন ফেক্সোফেনাড্রিন, তাহলে কি কাজ করবে? জ্বর তো কমাতে হবে। এই হলো ব্যাপার। খাদিজা জামান, স্যার কোন সমস্যা হলে মানে কি রোগ হবে এটা বোঝার উপায় কি? আর এর প্রতিকার এগুলোর তো ক্লাস হবে, তাই না স্যার? হ্যাঁ, খাদিজা জামান আপু রোগ ব্যাধি নিয়ন্ত্রণ অংশে আমরা এটা আলোচনা করব। সো ডু নট ওয়ারি আপনারা কোর্স শেষে ইনশাআল্লাহ সব রোগ আইসোলেশন করতে পারবেন এবং চিকিৎসাও দিতে পারবেন। আচ্ছা, এরপরে সানজিদা শেফা আচ্ছা ওকে। ফাতেমা আক্তার কলি একটা আচ্ছা হাঁস মুরগির ঔষধ। শেফা আচ্ছা হাঁস মুরগির ঔষধ। আচ্ছা শেফা হাঁস মুরগির ঔষধ বাট আসলে নাম তো একেকজনের একেক রকম থাকে। কিন্তু এটার গ্রুপ কি? জেনেরিক কি? জেনেরি বলতে আমরা হচ্ছে এর অরিজিন মিন করি। যেমন ধরেন হিস্টাসিন একটা অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ। ঠিক আছে? অ্যান্টিহিস্টামিন আমরা বলি। আর ফেক্সোফেনাড্রিন কি? ফেক্সোফেনাড্রিন বা ফেক্সো ওষুধের নাম ফেক্সো কিন্তু গ্রুপ হলো ফেক্সোফেনাড্রিন। তাহলে ফেক্সোফেনাড্রিন হলো তার অরিজিন। ঠিক আছে? নাপা আমরা নাম বলি। নাপা, তারপরে হচ্ছে এইস, তারপরে হচ্ছে এইচআর বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় জ্বরের জন্য। এই সবগুলো ওষুধের নামের নিচেই দেখবেন লেখা থাকে প্যারাসিটামল। অর্থাৎ এই গ্রুপটা হচ্ছে প্যারাসিটামল গ্রুপ। ঠিক আছে? কোন ওষুধের নাম লেখা আছে জি-ম্যাক্স, কোন ওষুধের নাম লেখা আছে অ্যাজিম্যাক্স। ঠিক আছে? কোন ওষুধের নাম লেখা আছে জিথ্রিন। মানে একই অ্যান্টিবায়োটিক। সবগুলোর নিচে নামের নিচে দেখবেন লেখা আছে অ্যাজিথ্রোমাইসিন। ঠিক আছে? তো অ্যাজিথ্রোমাইসিনটা হচ্ছে জেনেরি বা তার অরিজিন, ওষুধের অরিজিন অর্থাৎ তার গ্রুপ। আর অন্যগুলা হচ্ছে যেটা আমরা বলি বিভিন্ন নামে ডাকি এটা হলো তার বাণিজ্যিক নাম। যাই হোক তো শেফা দিয়ে আমি নাম বুঝতে পারি না। আ আচ্ছা বরিশাল না স্যার আমার বাসা সাতক্ষীরাতে। আচ্ছা তাজমিন সুলতানা সাতক্ষীরা বাসা ওকে। সঞ্জিদা আপু ওকে লেখা আচ্ছা। হ্যাঁ, আ আচ্ছা তাজমিন সুলতানা হ্যাঁ, আপনি আমাকে ভিডিও করে দিতে পারেন, ছবি আঁকে। তবে যেটাই দেন আমি যেন ক্লিয়ার বুঝতে পারি। ওকে খাদিজা জামান ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা ওকে। নাও লেটস গো টু আ রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে? রেসপিরেটরি সিস্টেম শুরু হলো এখান থেকে, নাক থেকে শুরু হয় যদিও নাসারন্ধ্র হলো শ্বাসতন্ত্রের ১ম অর্গান। নাসারন্ধ্র বা নাকের যে ছিদ্র। ঠিক আছে? তাহলে নাকের এই ছিদ্র দিয়ে বাতাস প্রবেশ করবে। সেটা মুরগির এই যে শ্বাসনালী দেখতে পাচ্ছেন, এই শ্বাসনালী হয়ে আ আস্তে, আস্তে এইটা চলে আসবে কোথায়? আ হচ্ছে শ্বাসনালী ২ ভাগে ভাগ হয়ে যাবে যেটাকে আমরা বলি ব্রংকিয়াল টিউব। ঠিক আছে? এই যে নাম লেখা আছে ব্রংকিয়াল টিউব। এই ব্রংকিয়াল টিউবে এসে ২ ভাগে ভাগ হয়ে ২ টা ফুসফুসের মধ্যে অক্সিজেন চলে যায়। ঠিক আছে? ফুসফুসটার পজিশন কোথায় দেখেন মুরগির যে ঘাড়, ঠিক ঘাড়ের শেষ অংশ থেকে ফুসফুসের স্টার্টিং। অর্থাৎ আপনি যদি এই জায়গায় পুশ করেন মুরগির, এই জায়গাতে যদি পুশ করেন উপর থেকে তাহলে দেখবেন যে সাউন্ড হবে একটা। ঠিক আছে? বাঁশির মতো সাউন্ড হবে। এটা হলো ফুসফুস লোকেট করা, ফুসফুসকে লোকেট করা। তো এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী, শ্বাসনালীটাকে বলা হয় বাংলায় বলা হয় মানে শ্বাসনালী আর ইংলিশে বলা হয় ট্রাকিয়া। ট্রাকিয়াটার গঠন অনেকটা রিং এর মতো। ঠিক আছে? পাশাপাশি অনেকগুলা রিং যখন একের সাথে অপর কানেক্টেড হয়ে একটা টিউব তৈরি করে। ঠিক আছে? এরকম রিং গুলা একে অপরের সাথে কানেক্টেড থাকে। চুড়ি মনে করেন অনেকগুলা চুড়ি আপনি একটার উপর একটা বসাচ্ছেন।
অনেকগুলো চুড়ি একটার পর আরেকটা বসানো, এভাবে বসানো ফলে যে টিউবটা তৈরি হয়। ঠিক আছে? টিউবটা এটা হলো ট্রাকিয়া। দেখবেন যে অনেকে বাসার বেসিনে যে টিউব লাগানো থাকে, ঠিক আছে? বাসার বেসিনে যে টিউব লাগানো থাকে ঠিক ঐরকম টিউব থাকে হলো শ্বাসনালীতে। তো এটাই হচ্ছে ট্রাকিয়া। আচ্ছা, তো যদি মনে করেন যে মুরগির শ্বাসতান্ত্রিক কোনো সংক্রমণ হয়, অর্থাৎ ফ্লু ভাইরাস, সিজনাল ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে আপনার নিউমোনিয়া, এই ধরনের সংক্রমণ মানে সমস্যা হয়। কি, কি সিম্পটম হতে পারে? দেখেন, প্রথমত আমরা বলি মুরগির যে আ সাইনাস আছে অর্থাৎ নাসারন্ধ্র, এই যে নাসারন্ধ্র দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় একটা সাইনাস আছে, অপর পৃষ্ঠে সেম জায়গাতে একটা সাইনাস আছে। আমি সাইনাসটাকে মার্ক করে দিই। লাল কালার দিয়ে আমি সাইনাসকে মার্ক করছি। এখানে যেমন একটা চোখের ঠিক সামনের দিকে একটা সাইনাস আছে, ওই পাশে একটা সাইনাস আছে। এই যে একটু আগে এক আপু বললেন যে চোখ ফুলে যাচ্ছে মুরগির। ঠিক আছে? তো চোখ ফুলে যায় কেন? যখন মুরগির সাইনাস ইনফেকশন হয়, অর্থাৎ সাইনোভিয়াল ক্যাভিটিতে আ জীবাণু কলোনি তৈরি করে, তখন কি হয়? যেমন চোখের পাশে হওয়ার কারণে এই জায়গাটায় পানি জমতে থাকে। এই ব্রেইন এবং মাথার আশেপাশের এই জায়গাগুলোতে পানি জমতে থাকে। পানি জমে আস্তে, আস্তে চোখের চারপাশে ফুলে ওঠে। তখন অটোমেটিক চোখটাও ইনফেক্টেড হয়ে যায় এবং চোখটাও ফুলে ওঠে। ঠিক আছে? তো এটা হয় কি কারণে? এই যে সাইনাস ইনফেকশন এর কারণে। এটা কিন্তু শ্বাসতন্ত্রের একটা পার্ট। তো যদি সাইনাসে ইনফেকশন হয় বা শ্বাসনালীতে ইনফেকশন হয়, যেকোনো জীবাণু, ভাইরাস বা বাতাসের মাধ্যমে প্রবেশ করা যেকোনো জীবাণু আমাদের শ্বাসনালী দিয়ে মানে নাসারন্ধ্র দিয়ে ঢুকতে পারে অথবা মুখ দিয়ে ঢুকতে পারে। নাসারন্ধ্র দিয়ে যদি ঢোকে তাহলে ১ম এ সেটা নাসারন্ধ্র থেকে ১ম এ চলে যাবে সাইনাসে। ঠিক আছে? নাসারন্ধ্র থেকে চলে যাবে সাইনাসে। এই যে আমি কালো কালার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। নাসারন্ধ্র থেকে সাইনাসে যাবে। সাইনাস থেকে সেটা শ্বাসনালীতে প্রবেশ করবে। শ্বাসনালীতে যখন প্রবেশ করবে তখন এই শ্বাসনালীর যে এন্ট্রি পয়েন্ট, এই জায়গায় ইনফেকশন গ্রো করবে। এই এন্ট্রি পয়েন্টে এখানে ইনফেকশন গ্রো করবে। তারপর আস্তে, আস্তে ইনফেকশনটা বাড়তে, বাড়তে ইনফেকশনটা আস্তে, আস্তে বাড়তে, বাড়তে শ্বাসনালীতে চলে আসবে। শ্বাসনালী থেকে আস্তে, 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 আস্তে সেটা চলে যাবে এই ব্রঙ্কিওলের এখানে। ঠিক আছে? তো আ মানে এটা ইনফেকশনটা অনেকের ক্ষেত্রে যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাদের ক্ষেত্রে কম সময় লাগে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে সময়টা বেশি লাগে। যখন এটা ফুসফুসে চলে যায়, অ্যালভিওলাই পর্যন্ত চলে যায় তখন সে প্রাণীটাকে বাঁচানো খুবই টাফ হয়ে যায়। যাই হোক, তো যেটা আমরা বলছিলাম যে আম তাহলে সাইনাস ইনফেকশন হলে কি হবে? সাইনাস বা শ্বাসনালী যেটাই আমরা বলি না কেন, আমি একটু ১ম এর দিকে বলেছি যে জীবদেহের ভেতরে প্রতিটা অর্গানের ভেতরে আরেকটা আলাদা প্রাচীর থাকে। এই প্রাচীর বা এই আবরণীটাকে বলা হয় এপিথেলিয়াল লেয়ার, যেটা মিউকাস লেয়ার বলি আমরা। এপিথেলিয়াল লেয়ার বা মিউকাস লেয়ার অর্থাৎ মিউকাস বা তরল পদার্থ দিয়ে তৈরি। দেখবেন সর্দি লাগলে নাক দিয়ে যে সর্দি বের হয় এটা কিন্তু মানে তরল মিউকাস। তারপরে মুরগির আমাশা হলে মলদ্বার দিয়ে যে মানে আমাশয় বের হয় এটাও কিন্তু তরল মিউকাস, গলিত মিউকাস। তো মিউকাসটা সাধারণত থকথকে জেলির মতো থাকে। এরকম থকথকে জেলির একটা আবরণী শ্বাসনালীর ভেতরে থাকে। তো শ্বাসনালীর ভেতরে এই আবরণীতে যদি ইনফেকশন হয়, আবার এই যে সাইনোভিয়াল ক্যাভিটি যেটা আমরা বলছি সাইনাস, এই সাইনোভিয়াল ক্যাভিটি এখানেও ইনফেকশন গ্রো করে। এই সাইনোভিয়াল ক্যাভিটি এই জায়গাটাতেও ইনফেকশন গ্রো করতে পারে। ঠিক আছে? ইনফেকশন গ্রো করলে কি হবে? ওখানে যে এপিথেলিয়াল লেয়ার আছে বা মিউকাস আবরণী আছে, এই মিউকাস আবরণীটা ভেঙে যাবে, গলতে শুরু করবে। তখন কি হবে? নাসারন্ধ্র দিয়ে কি বের হবে? সর্দি বের হবে। নাক দিয়ে সর্দি বের হবে। মুরগির নাক ভেজা, ভেজা থাকবে। মুরগির চোখ ডিসকালারড থাকবে। কারণ সাইনাস ইনফেকশন হলে সাইনাস হলো চোখের কাছাকাছি। যে কারণে চোখ ডিসকালারড হয়ে যাবে। ইভেন চোখে পানি জমতে পারে, চোখের আশেপাশে ফুলে উঠতে পারে। ওকে? এই সিম্পটম দেখা যেতে পারে। যখন শ্বাসনালীতে ইনফেকশন গ্রো করবে, তখন মুরগি কাশি দিতে শুরু করবে। সাইনাসে ইনফেকশন থাকাকালীন মুরগি হাঁচি দিবে। ঠিক আছে? মানে এমন একটা চিক, চিক
করে একটা সাউন্ড করবে। কাশি, মুরগি সর্দি লাগলে যেমন মুরগি কাশে না দেখবেন। কাশির একটা কিন্তু সাউন্ড পাওয়া যায়। হাঁচি দিবে। মুরগির হাঁচি আসবে। যখন শ্বাসনালীতে ইনফেকশনটা চলে যাবে শ্বাসনালীর মুখের কাছে, তখন মুরগি হাঁচি থাকবে না আর, তখন মুরগি কাশি দিবে। ঠিক আছে? কাশি দিবে এবং ধীরে, ধীরে মুরগির কাশির সাথে ঘড়ঘড়, ঘড়ঘড় সাউন্ড হবে। কেন ঘড়ঘড় সাউন্ড হবে দেখেন, যখন শ্বাসনালীতে ইনফেকশন গ্রো করছে, তখন শ্বাসনালীর ভেতরে থাকা মানে স্বচ্ছ জেলির মতো যে মিউকাস মানে লেয়ার আছে সেটা ভেঙে যাচ্ছে। মানে থকথকে জেলির মতো মিউকাস গুলা গলে তরল হয়ে যাচ্ছে। ঠিক আছে? যখন বাতাস এদিক দিয়ে আপ ডাউন করবে, ঠিক আছে? এই পথে যখন বাতাস আপ ডাউন করবে, তখন এই যে তরল মানে মিউকাস গুলো এগুলার সাথে বাধা পাবে। বাধা পেয়ে তখন ঘড়ঘড়, ঘড়ঘড় সাউন্ড করবে। ঠিক আছে? আচ্ছা। যদি এই ইনফেকশন ব্রঙ্কিওল পর্যন্ত চলে আসে, তাহলে কি হবে? যখন ফুসফুস থেকে বাতাস বের হবে, তখন মুরগির একটা সাউন্ড হবে। সাঁই, সুঁই, সাঁই, সুঁই এরকম একটা সাউন্ড হবে। সাথে কাশি থাকবে। ঠিক আছে? শ্বাসনালী ইনফেকশন পর্যন্ত ঘড়ঘড় করবে। যখনই সেটা এদিকে চলে যাবে, তখন সেটা সাঁই, সুঁ, সাঁই, সুঁ এরকম বাতাসের একটা সাউন্ড পাওয়া যাবে। ঠিক আছে? তার মানে আপনি শব্দ শুনে ধরে নিতে পারবেন আপনার মুরগির ইনফেকশনটা কত দূর গেছে। ঠিক আছে? যখন আপনি দেখছেন চোখ বা চোখের আশেপাশে ফুলে উঠছে, চোখ ডিসকালারড হয়ে আছে, বুঝবেন যে মুরগির কর্নিয়া ইনফেকশন হয়েছে। ঠিক আছে? অর্থাৎ কর্নিয়া ইনফেকশন এমনি, এমনি হয়নি। তার মানে ১ম এ সেটা সাইনাস ইনফেকশন হয়েছে। সাইনাস ইনফেকশন হয়ে সেখান থেকে সেটা কর্নিয়াতে গেছে। কর্নিয়া ইনফেকশন হইছে। আস্তে, আস্তে মুরগির চোখ ফুলে উঠবে। ঠিক আছে? দেন যদি দেখেন মুরগি কাশি দিচ্ছে, বুঝবেন যে শ্বাসনালী ইনফেকশন হয়েছে। তারপরে শ্বাসনালী মানে শ্বাসনালী বে বে মানে যখন দেখবেন যে দুঃখিত, ঘড়, ঘড় শব্দ করছে নিঃশ্বাসের সাথে, তখন বুঝবেন যে মুরগির কি হইছে? শ্বাসনালী ইনফেকশন হয়েছে। যখন শব্দটা সা-সু এরকম শব্দে চলে যাবে তখন বুঝবেন যে মুরগির ব্রঙ্কিওল পর্যন্ত ইনফেকশন অর্থাৎ ফুসফুসের কাছাকাছি চলে গেছে ইনফেকশন। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, খাঁজ কাটা পাইপের মতো জানাতুল ফেরদৌস বন্যা আপু বুঝতে পেরেছেন। সাইনাস থেকে শ্বাসনালীতে প্রবেশ করবে রাইট। মিউকাস নুজ্জা আচ্ছা মিউকাস লেয়ার বলেছেন সামিয়া নুজ্জা আপু। খাদিজা জামান লিখেছেন স্যার রোগাক্রান্ত মুরগি খেলে মানুষের কোনো সমস্যা হবে কিনা? খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন খাদিজা জামান আপু। I will touch your answer very recent আমি আগে কমেন্ট গুলো একটু দেখে নেই। সাইনাস ৪ ধরনের ম্যাক্সিলারি, ফ্রন্টাল, অ্যামবয়ডাল এবং স্টেনয়েডাল। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। বাট এই সাইনাস টা হচ্ছে সাধারণত মানুষের ক্ষেত্রে ৪ ধরনের। ঠিক আছে? আমাদের হচ্ছে আ চোখ এবং নাকের আশেপাশে ৪ টা হচ্ছে সাইনাস আছে। ঠিক আছে? এবং এই কারণে হচ্ছে যে অনেকের সাইনোসাইটিস হয়। ঠিক আছে? মাথা ব্যাথা বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, মাইগ্রেনের প্রবলেম হয়। এই মাইগ্রেনের প্রবলেম হয় মূলত সাইনাস ইনফেকশন থাকলে বা সাইনাসে প্রবলেম থাকলে। তো ম্যাক্সিলারি সাধারণত ম্যাক্সিলারি এরিয়াতে যেই সাইনাস থাকে সেটা ম্যাক্সিলারি সাইনাস। তারপর ফ্রন্টাল এরিয়াতে ব্রেইনের ফ্রন্টাল এরিয়াতে সাইনাস থাকে সেটা হলো ফ্রন্টাল সাইনাস। সেটা আমাদের কপাল এবং হচ্ছে কপালে মানে কপালের উপরের দিকে আরকি এটা থাকে। এখানেও কিন্তু অনেক সময় যে ইনফেকশন হলে মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে। কোন সমস্যা নাই, জ্বর নাই, কিছু নাই, জাস্ট মাথা ব্যথা। এরকম হতে পারে। এমবয়ডাল এবং স্ফেনয়েডাল হচ্ছে আমাদের নাকের ২ পার্শ্বে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের আ আ মানুষের ক্ষেত্রে আরকি। যাই হোক দিনা লায়লা আপু আপনি মনে হয় জানেন বিষয়গুলো। সানজিদা লিখেছেন মোরগের ঝুঁটি কালো হয় কেন? মোরগের ঝুঁটি কালো হয় আ মানে যদি সুস্থ মোরগ ঝুঁটি কালো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে মুরগির হচ্ছে ফাউল কলেরা ইনফেকশন হয়েছে। ঠিক আছে? ফাউল কলেরা ইনফেকশন হলে এমন হয়। কারণ মুরগির ঝুঁটি, গলকম্বল এগুলোর মধ্যে তরল পদার্থ জমে ফুলে ওঠে এবং ব্ল্যাকিশ টাইপ হয়ে যায়। এবং ইন্টারনাল হ্যামারেজ হয়। যদি ইন্টারনাল হ্যামারেজ হয় তাহলে ওই জায়গাগুলো কালো হয়ে যায়। আচ্ছা ফাতেমা আক্তার কলি সাইনোসাইটিস তো ভাইরাস, ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণে হয়। হ্যাঁ, সেটা বিভিন্ন কারণে হতে পারে। ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। যেটাই হোক ইনফেকশন হলে সাইনাস ইনফেকশনকে আমরা বলি সাইনোসাইটিস। আচ্ছা শব্দ হবে হ্যাঁ। আচ্ছা স্যার মুরগির চোখ স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা যাবে না? না, আপু স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা যাবে না, স্যানিটাইজার তীব্রতা অনেক বেশি।
ঠিক আছে? স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবেন না। কারণ ওটা হলো অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে এক ধরনের জৈব অ্যাসিড। ঠিক আছে? সো আ এটা দিয়ে পরিষ্কার করা যাবে না। আচ্ছা, নাজনীন সুলতানা জি, আচ্ছা ওকে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ আচ্ছা। আ রিচিমণি আপু। আ অনেক সময় নাম কিন্তু স্পেলিং করতে এরর হতে পারে। মুনি আপু। আ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, ওকে। সামিয়া নুজা ফাউল কলেরা হলে আ বোল কালো হয়ে যায়। হ্যাঁ, রাইট। ঝুঁটি কালো হলে প্রতিকার কি? আচ্ছা, ঝুঁটি কালো হলে প্রতিকার কি? কিভাবে বলব? এখন বিষয়টা হচ্ছে যে ঝুঁটি কালো হয়ে যাওয়ার কারণটা কি? এইটা আগে আমাদেরকে বুঝতে হবে। ঝুঁটি কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে যখন মুরগির ঝুঁটিতে বা বিভিন্ন জায়গায় যখন ইন্টারনাল হ্যামারেজ হয়, ব্লিডিং হয়, তখন ওই জায়গাতে রক্ত জমে জায়গাটা ব্ল্যাকিশ টাইপ হয়ে যায়। এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে কি করতে হবে? তাহলে এমন কোন মেডিসিন এপ্লাই করতে হবে যেটা তার এই অংশগুলোকে ক্লিন করবে বা ক্লিয়ার করে দিবে। ঠিক আছে? পরিষ্কার করে দিবে। তো এই ক্ষেত্রে আগে আমি ওষুধ বা গ্রুপের নাম আমি আপনাদেরকে রেফার করব না। যেহেতু এখনো আপনারা পর্যায়ে আছেন। এখনো আপনাদের টোটালি ট্রেনিং কোর্স কমপ্লিট হয় নাই। সো ওয়ান্স আ আপনারা নিজেরাই বলবেন যে এটার ক্ষেত্রে কোন ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, ওটার ক্ষেত্রে কোন ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। আচ্ছা। এরপরে হচ্ছে মুরগি অসুস্থ হলে সেখান থেকে মানুষের মধ্যে ভাইরাস ছড়ায় কি স্যার? হ্যাঁ, অবশ্যই। তৃপ্তি বণিক, মুরগি অসুস্থ হলে সেখান থেকে মানুষের মধ্যে ভাইরাস ছড়াবে। সেটা হলো জুনোটিক ডিজিজ যেগুলো যেমন এ অ্যা অ্যা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আমরা যেটা ফ্লু ভাইরাল ইনফেকশন বলি। ঠিক আছে? দেখবেন যে প্রাথমিক পর্যায়ে কিন্তু এই যে সিজনাল ফ্লু মানে সিজন চেঞ্জ এর সময়ে কেন হয়? এর মূল কারণটা হচ্ছে যে এই সিজন চেঞ্জ এর সময় এই যে ভাইরাস গুলো এগুলো বাতাস বা আ পরিযায়ী পাখির মাধ্যমে ফ্লো হয়ে আসে। মানে এক ভৌগোলিক এরিয়া থেকে আরেক ভৌগোলিক এরিয়ার মধ্যে ফ্লো হয়ে আসে। আসার পরে সর্বপ্রথম সেটাতে সংক্রমিত হয় ন্যাচারাল বিস্ট যেগুলো থাকে, সেই ন্যাচারাল বিস্ট গুলো, পশু-পাখি এগুলো সংক্রমিত হয়। তো পশু-পাখি যখন সংক্রমিত হবে, ন্যাচারাল বিস্ট গুলো যখন সংক্রমিত হবে, তখন আস্তে, আস্তে সেটা পশু-পাখি তো মানে পাখিগুলো তো মানুষের মধ্যে বিচরণ করে। তো তখন কি হয়? সেটা ওই পাখিগুলো থেকে আস্তে, আস্তে মানুষের মধ্যে এটার সংক্রমণ শুরু হয়। দেন মানুষ টু মানুষ একদম জ্যামিতিক আকারে বিস্ফোরণ ঘটে। প্রতিটা বাড়িতে, বাড়িতে সর্দি কাশিতে আক্রান্ত রোগী ছড়িয়ে পড়ে। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো জেনারেলি সিজন চেঞ্জ এর সময় আমরা যদি একটু সতর্ক থাকি, আমাদের ফার্মটাকে যদি একটু বায়োলজিক্যালি সিকিউর রাখি, ইভেন আমরা নিজেরাও যদি সিকিউর থাকি, মাস্ক ব্যবহার করি, বাইরে খাবার, পানি এগুলো না খাই, প্যাকেট জাতীয় খাবার ছাড়া খোলা কোনো খাবার বাইরে না খাই, আমরা এটার দ্বারা সংক্রমিত হব না। ঠিক আছে? তো অনেক সময় আবার কি হতে পারে আচ্ছা, গাইজ আমার কিন্তু আমাদের টাইম শেষ। আমি এক্সট্রিমলি সরি। আমি খেয়াল করিনি টাইমের দিকে। আমার ক্লাস এখানে এইটে টানতে হবে। আ আপনারা হচ্ছে আ মানে ওই যে অসুস্থ মুরগি খাইলে কোনো প্রবলেম হবে কিনা? এক আপু কোয়েশ্চেন করেছিলেন। আমি কি সে অ্যান্সারটা টাচ করতে পারলাম না। খাদিজা জামান আপু কাইন্ডলি আপনি আগামী কালকে এই কোয়েশ্চেনটা আবার উপস্থাপন করবেন। আ থ্যাংক ইউ অল অফ ইউ গাইজ আমার সাথে ১ ঘন্টা ধরে আমার লেকচার শোনার জন্য। ইনশাআল্লাহ আগামী কালকে আমাদের আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।